তো সবাই আশা করি ভালো আছো। আজকে আমরা হচ্ছে ভৌত জগত পরিমাপ এই অধ্যায়ের 3 নম্বর ক্লাসটা করব। তো প্রথমে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, এটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, ক্লিয়ার, একজন লিখছে ক্লিয়ার। সাউন্ড প্রবলেম, কেউ কেউ বলছে ক্লিয়ার, কেউ কেউ বলছে সাউন্ড প্রবলেম। আচ্ছা, ওয়েব অ্যাপে সাউন্ডে মেবি একটু প্রবলেম হইতে পারে। ওয়েব অ্যাপে নেট প্রবলেম থাকার কারণে, সেটা তোমার বা আমার যে কারো হোক, নেট প্রবলেম থাকার কারণে ওয়েব অ্যাপের সাউন্ডটা একটু তুমি ক্লিয়ার নাও পাইতে পারো। তো এই কারণে যে ওয়েব অ্যাপের সাউন্ডটা ক্লিয়ার পাবা না, সে তৎক্ষণাৎ ফেসবুকে চলে যাবা। ঠিক আছে, আমরা দুইটা জায়গা থেকে একসাথে লাইভ করি। ওয়েব অ্যাপেও যে লাইভটা, যে ক্লাসটা চলে, সাথে সাথে সেটা ফেসবুক লাইভেও চলে। তো তুমি ফেসবুক গ্রুপে যুক্ত থাকলে তুমি ওইখান থেকেও লাইভটা দেখতে পারবা। অনেকের হয়তো একটা কমপ্লেইন ছিল যে ফেসবুক আইডি কেন অ্যাপ্রুভ করা হচ্ছে না। তো এটার ব্যাখ্যা তোমাদের মনে হয় ওই অপার ভাই বা সারোয়ার ও তোমাদের মনে হয় এটার ব্যাখ্যা দিয়ে দিয়েছে, যে তোমাদের হচ্ছে অনেকের আইডি হচ্ছে নিউ আইডি খোলা, যে আইডির বয়স 10 মাস না। তো এরকম যদি নিউ আইডি হয় তাহলে সেগুলা অ্যাপ্রুভ করা হয় না। ঠিক আছে, কারণ এখন বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে, অনেক ফেক আইডি এই প্রাইভেট গ্রুপগুলোতে ঢুকে যাচ্ছে বিভিন্নভাবে। তো এই কারণে একটু প্রবলেমের কারণে আমরা এই দিকটাতে একটু কঠোর হয়ে গেছি। ঠিক আছে, তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে তুমি ফেসবুক আইডি যদি অ্যাপ্রুভ না হয় তাহলে তুমি তোমার অভিভাবকের ফেসবুক আইডি দিয়ে ক্লাস করতে পারো। ঠিক আছে, তো যাই হোক, আমরা ক্লাসের কথাতে চলে আসি। আমরা ভৌত জগত পরিমাপ এই অধ্যায়ের আজকে 3 নম্বর ক্লাসটা করব। এর আগে আমার একটা ক্লাস একটু প্রবলেমের কারণে আমি নিতে পারি নাই, তো আজকে সেই ক্লাসটা আমরা নিব আর কি। তো আমরা গত দুইটা ক্লাসে, প্রথম ক্লাসে হচ্ছে বিভিন্ন রাশির মাত্রা নির্ণয় করা শিখছিলাম, এবং তারপরের ক্লাসটাতে আমরা হচ্ছে পদার্থবিজ্ঞানের যে সকল সূত্র আমরা সচরাচর দেখে থাকি, সেই সকল সূত্র লেখার কিছু নিয়ম কানুন আছে, সেই সকল নিয়ম কানুন শিখছিলাম, এবং সেখান থেকে আমরা কিছু সুন্দর সুন্দর ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করছিলাম। এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কিন্তু এমসিকিউ আকারে আসবে। তো এই কারণে যে প্রবলেমগুলো গত ক্লাসে করানো হয়েছিল, মাত্রা নির্ণয় যেটা শেখানো হয়েছিল, এগুলোর উপরে একটু খুব ভালো জোর দিবা। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। আজকের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মাত্রার সাহায্যে আমরা বিভিন্ন সূত্রের সঠিকতা যাচাই করব। আমরা পদার্থবিজ্ঞানে বিভিন্ন ধরনের সূত্র শিখি, তো সেই সকল সূত্র অবশ্যই মাত্রা সমীকরণের সাহায্যে সঠিক বলে প্রমাণিত হতে হবে। অর্থাৎ মাত্রা সমীকরণের সাহায্যে সঠিক বলে প্রমাণিত হওয়া কি, যেটা আমরা গত ক্লাসে শিখছিলাম, গত ক্লাসে বলছিলাম যে ধরো যে কোনো একটা রাশি হচ্ছে এ, এটা সমান সমান বি প্লাস সি, তার মানে সি, বি এবং এ এরা একই জাতীয় রাশি হবে, অর্থাৎ এদের মাত্রা এবং একক সেম থাকবে। তো সেই জিনিসটাই আমরা দেখব, মাত্রা সমীকরণের সাহায্যে বিভিন্ন সূত্রের সঠিকতা আমরা প্রমাণ করব, যে সূত্রটা সঠিক কি না সেটা আমরা যাচাই বাছাই করব। তো তুমি 9-10-এ যে সকল সূত্র শিখছো সেরকম কিছু সূত্র দিয়ে আমরা শুরু করি, চলো। তো প্রথমে আসো 1 নম্বর সমীকরণটা। 1 নম্বর যে সূত্রটা সেটা হচ্ছে v = u + at। তো বলা হচ্ছে এই সূত্রটি মাত্রা সমীকরণের সাহায্যে যাচাই করো। মাত্রা সমীকরণের সাহায্যে যাচাই করো। এই সূত্রটি মাত্রা সমীকরণের সাহায্যে আমাদের যাচাই করতে হবে। তাহলে মাত্রা সমীকরণের সাহায্যে যাচাই মানে হচ্ছে সমান চিহ্নের এ পাশে যে রাশিগুলো আছে এবং সমান চিহ্নের এই পাশে যে রাশিগুলো আছে, যেগুলো এইভাবে যোগ আকারে আছে, অবশ্যই তাদের মাত্রা সমান হইতে হবে। ঠিক আছে, মাত্রা যদি সমান না হয় তাহলে কিন্তু হবে না। তাহলে দেখো এখানে ইউ, এটা ইউ, এই ইউ এর মাত্রা হচ্ছে L t⁻⁻1, বেগের মাত্রা, আদিবেগ। এই পাশে বেগ ভি, আমি একটু আলাদা করে লিখি, এটা তো প্রশ্ন লিখলাম, একটু আলাদা করে এখানে লিখি, v = u + at। তাহলে এবার আসো, এই সাইডে আছে ভি হচ্ছে বেগ যার মাত্রা L t⁻⁻1। ইউ আদিবেগ, এই বেগের মাত্রাও L t⁻⁻1। এ হচ্ছে ত্বরণ, তো ত্বরণের মাত্রা L t⁻⁻2, এবং টি হচ্ছে সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল লেটার টি। তাহলে এখান থেকে এই পার্টের মাত্রা, এই যে এটি, এটার মাত্রা যেটা আসতেছে সেটা হচ্ছে L t⁻⁻1। দেখো মাত্রা সমীকরণের নিয়ম ছিল যে সমান চিহ্নের এপাশে বেগ ভি, ইউ এবং এটি, এই তিনটা পার্টের মাত্রা কিন্তু সেম হতে হবে। তো দেখো বেগের মাত্রা ভি এর মাত্রা L t⁻⁻1, ইউ এর মাত্রা L t⁻⁻1, এবং এটি, এটার মাত্রা দেখো L t⁻⁻1। তাহলে এই সমীকরণটা, অতএব এই সমীকরণটা মাত্রার সাহায্যে আমরা যাচাই বাছাই করে বলতে পারি যে সমীকরণটি সঠিক। তাহলে অতএব সমীকরণটি সঠিক বা সূত্রটি সঠিক। এই যে এটা আমরা প্রমাণ করলাম। দেখো তোমরা 9-10-এ অনেক কিছু লিখে হিসাব নিকাশ করতা, তোমরা সমীকরণটা লেখার পরে সমীকরণের বাম পক্ষ, ডান পক্ষ, বাম পক্ষের প্রত্যেকটা পার্ট, ডান পক্ষের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে মাত্রা বের করে তুমি ডান সাইড বাম সাইডের মাত্রা সমান সমান দেখাইতা।
কিন্তু এত কিছু এখন লিখতে হবে না, তোমার এগুলো এখন পরীক্ষাতে আসবে না। জাস্ট আমরা যাচাই বাছাই করে দেখলাম যে ঠিক আছে কিনা, আমরা পারি কিনা, এইটা আমরা দেখলাম। ঠিক আছে, আমাদের পৃষ্ঠা ভরে লিখতে হবে না, পরীক্ষায় এগুলো আসবে না, পৃষ্ঠা ভরেও লিখতে হবে না। তো অনেকে মনে করতে পারো ভাই বাম সাইড ডান সাইড আপনি তো ওভাবে দেখালেন না। ওভাবে দেখাবো না, ওভাবে দেখাবো ছোট ক্লাসে, যখন তুমি 9-10-এ পড়ছো, ছোট ক্লাসে পড়ছো, তখন ঠিকঠাক আছে। কিন্তু এখন আমরা ওইগুলো আরো তো ইন ডিটেলস ভেঙে ভেঙে লিখে দেখাবো না। তাহলে আমি একটা ছোট্ট সূত্র দিয়ে শুরু করলাম, ঠিক আছে? তো এবার আসো দেখি, এবার 2 নম্বর সূত্রটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখানে ইউ হচ্ছে বেগ, টি হচ্ছে সময়, এ হচ্ছে ত্বরণ, আর এস হচ্ছে সরণ। তো মাত্রা সমীকরণের সাহায্যে এই সূত্রটা সঠিক কিনা যাচাই করতে হবে, যে যাচাই করো সূত্রটি সঠিক কিনা, যাচাই করো সূত্রটি সঠিক কিনা, সঠিক কিনা মাত্রার সাহায্যে যাচাই করতে হবে। তাহলে সেম একইভাবে একটু আগে যেভাবে হিসাব করলাম সেম একইভাবে হিসাব, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস হচ্ছে সরণ, সরণের মাত্রা হচ্ছে এল, ঠিক আছে? সরণের মাত্রা এল। ইউ বেগ, এল টি টু দি পাওয়ার -1, টি সময়। তাহলে টি টু দি পাওয়ার -1 এবং টি বাদ চলে গেল, তাহলে এখানে থাকলো এল। হ্যাঁ, হইতেই হবে, যেহেতু এই পাশে সরণের মাত্রা এল, তাহলে এই পার্টের মাত্রাও এল হইতে হবে, ইভেন এই পার্টের মাত্রাও এল হইতে হবে। দেখো তো হয় কিনা। এ হচ্ছে এল টি টু দি পাওয়ার -2 এবং টি স্কোয়ার, ক্যাপিটাল লেটার টি স্কোয়ার। তাহলে টি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার 2, তো কাটাকাটি করে নাই। তাহলে এখানে কি থাকলো? এখানে থাকলো হচ্ছে এল, এখানে থাকলো এল। তাহলে আমরা দেখালাম যে এই সমীকরণে বা এই সূত্রে সমান চিহ্নের প্রত্যেকটা সমান চিহ্নের ডান পাশে প্রত্যেকটা পার্ট এবং সমান চিহ্নের বাম পাশের প্রত্যেকটা পার্টের মাত্রা দেখো একই। তাহলে মাত্রা সমীকরণের সাহায্যে আমরা যাচাই করে বলতে পারলাম যে হ্যাঁ সূত্রটি সঠিক। তাহলে অতএব এই সূত্রটিও সঠিক, সূত্রটি সঠিক। কি ক্লিয়ার? সূত্রটি সঠিক। এবার তাহলে তোমাদের কাজ, তোমাদের তো আমি 2টা শিখাই দিলাম, তাহলে এবার তোমাদের কাজ হচ্ছে 3 নম্বর, এস টি এইচ, এটা ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t -1। আগে একটু কমেন্ট করো তো এই সূত্রটা তুমি চেনো কিনা, জানো কিনা, বলো তো, বলো এই সূত্রটা জানো কিনা। এখানে এস টি এইচ এটা বলতে কি বোঝাচ্ছি? এস নিচে ছোট্ট করে টি এইচ লিখছি, এটা বলতে আমি কি বোঝাচ্ছি? এটা বলতে বোঝানো হচ্ছে টি তম সময়ের অতিক্রান্ত দূরত্ব, টি তম সময়ে অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে টি তম সময়ের অতিক্রান্ত দূরত্ব। বলো এই সূত্রটা জানো কিনা, বলো। হ্যাঁ, ওকে, এটা টি তম সময়ের অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই সূত্রটা মাত্রা সমীকরণের সাহায্যে যাচাই করো, মাত্রা সমীকরণের সাহায্যে যাচাই করো সূত্রটি সঠিক নাকি ভুল, যাচাই করো যে সূত্রটি সঠিক কিনা, সঠিক কি না দেখি, যাচাই করো তো, যাচাই করো তো সূত্রটি সঠিক কিনা। তাহলে এস টি এইচ সমান সমান ইউ প্লাস হাফ এ 2t -1। তো দেখো বোর্ডে দেখো, এস টি এইচ টি তম সময় অতিক্রান্ত দূরত্ব, তম সময়ের অতিক্রান্ত দূরত্ব, তম সময়। তাহলে তম সময়ের অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব সরণ এল, তাহলে এটা কি এল। ইউ বেগ, এল টি টু দি পাওয়ার -1, বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1। তারপরে এইটাকে দেখো, এখানে কিন্তু 2টা পার্ট। এই পার্টটাকে কেউ যদি মনে করো যে ভাই আমি এই পার্টটাকে একটু ভাঙবো, আচ্ছা ভাঙো। তাহলে ভাঙলে কি আসে? হাফ এ ইন্টু 2t, তাহলে 2 আর 2 কাটাকাটি যায়, তাহলে এ টি থাকে, কি থাকে এখানে? এ টি, বুঝলা কিনা? আর হাফ এ ইন্টু -1, তাহলে -হাফ এ। এই পার্টটাকে আমি গুণ করে দিলাম, গুণ করে দিলে 2টা আলাদা আলাদা পার্ট হইল। তাহলে এবার আসো তো দেখো তো, এখানে এ এর মাত্রা এল টি টু দি পাওয়ার -2 এবং টি এর মাত্রা হচ্ছে টি, তাহলে হইল এল টি টু দি পাওয়ার -1। আর এই পাশে এ এর মাত্রা, হাফের তো কোনো মাত্রা নাই, এ এর আছে, এ এর মাত্রা এল টি টু দি পাওয়ার -2। তাহলে এইবার তুমি একটু ভালো করে দেখো, আমি যেটা দেখাই সুন্দর করে দেখো। সমান চিহ্নের এই পাশে সরণের মাত্রা এল, এই পাশে আছে বেগ, বেগের মাত্রা আবার এল টি টু দি পাওয়ার -1। এইটাকে যদি আমি ভাঙি, ভাঙলে 2টা পার্ট পাওয়া যায়, যার একটার মাত্রা, একটা পার্টের মাত্রা এল টি টু দি পাওয়ার -1 এবং আরেকটা পার্টের মাত্রা এল টি টু দি পাওয়ার -2। তাহলে এই যে সূত্রটা, এই সূত্রে দেখো সমান চিহ্নের ডান পাশ এবং বাম পাশে যে রাশিগুলো আছে তাদের মাত্রা কিন্তু সমান হয় নাই, বলো মাত্রা সমান হয়েছে। তাহলে অতএব সূত্রটি মাত্রা সমীকরণের সাথে যাচাই করে আমরা বলতে পারি যে সূত্রটি সঠিক নয়। তুমি পরীক্ষায় এটাই লিখে দিয়ে আসবা, কিন্তু আসলে তোমার হিসাব ভুল হচ্ছে, সূত্রটি সঠিক। ঠিক আছে? অনেক ভাই এই যে হিসাব যে আপনি করলেন, এই হিসাব করাটা ঠিক হয়নি। আমরা নর্মালি এই হিসাবটা করি, তোমরা এখানে যতজন অ্যান্সার দিছো বলছো না যে হ্যাঁ মাত্রা সমীকরণের সাথে যাচাই করে ভুল 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 ভুল, অনেকেই লিখছো না। আসলে আমরা এটা করি, এটা আসলে মাত্রা সমীকরণের সাহায্যে যাচাই করে সূত্রটি ভুল তা না, এটা তোমার ভুল আমার ভুল।
ঠিক আছে, এই হিসাবটা ঠিক হয়নি। আমাদের আরেকটু চোখ কান খোলা রেখে বুঝে বুঝে হিসাবটা করা উচিত ছিল। তাহলে এই যে প্রসিডিউরটাই ভুল হয়নি, এটা কি ক্লিয়ার? তাহলে এবার আসো, তাহলে আমরা কিভাবে করব, এটা ঠিক হয়নি। এবার খুব ভালো করে বুঝো, STH এইটা ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। এবার দেখো এই STH এটা কিন্তু ভাই যেমন তেমন সরণ না, এটা হচ্ছে টি তম সময়ের অতিক্রান্ত দূরত্ব। এই যে টি তম মানে আসলে কয় সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, কয় সেকেন্ড, 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। যেমন মনে করো তুমি লাইন দিয়ে, তোমরা মনে করো যে আমার সামনে লাইন দিয়ে 10 জন স্টুডেন্ট দাঁড়ানো আছে, আমি বললাম 5ম জন সামনে আসো, তাহলে প্রথম থেকে 5 জন কি সামনে চলে আসবে? বল না। তাহলে কতজন সামনে আসবে, উঠে কতজন সামনে আসবে? একজন। একজন, সে কততম? 5ম, 5তম। আমি বললাম 8ম জন, 8তম জন সামনে আসো, আসবে কয়জন? একজন, কিন্তু সে কত নম্বরে আছে? 8 নম্বরে আছে, অর্থাৎ 7 নম্বর জনের পিছনে এবং 9 নম্বর জনের আগে। কিন্তু কয়জন? সে কয়জন? একজন। ঠিক তেমনি আমি যখন বলবো 8ম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, 8তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে সেটা আসলে 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, কিন্তু সেটা হচ্ছে 7 সেকেন্ড শেষ হয়েছে এবং 9 সেকেন্ড এখনো শুরু হয়নি। তার মানে এই মাঝখানে 1 সেকেন্ড, 7 সেকেন্ডের শেষে এবং 9 সেকেন্ডের আগে, এই যে 1 সেকেন্ড, এই 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে সেটা আসলে কয় সেকেন্ডের? 1 সেকেন্ডের। তাহলে এটা আসলে যে কোনো সময়ের অতিক্রান্ত দূরত্ব না। S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এইটা হচ্ছে ধরো প্রথম থেকে 10 সেকেন্ড, 12 সেকেন্ড, 8 সেকেন্ড, 5 সেকেন্ড, টোটাল প্রথম থেকে শুরু করে 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এটা কিন্তু যে কোনো সময়ের অতিক্রান্ত দূরত্ব, বাট এটা যে কোনো টাইম ডিউরেশনের অতিক্রান্ত দূরত্ব না, এটা 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তাহলে তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, ভালো করে এই জিনিসটা বুঝতে হবে। তো 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব মানে দূরত্ব পার সেকেন্ডে, দূরত্ব পার সেকেন্ডে, এস পার সেকেন্ডে। তাহলে নিচে একটা সেকেন্ড দিয়ে ভাগ, বুঝছো? নিচে একটা সেকেন্ড দিয়ে কি ভাগ, পার সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব মানে একক সময়ের অতিক্রান্ত দূরত্ব। অনেক সময় এটা আসলে স্মরণ, এখানে স্মরণ দিয়ে আমরা লিখতেছি, কিন্তু এটা আসলে বোঝাচ্ছে ওই সময়ের বেগ, ব্যাপারটা এরকম মিন করতেছে। ঠিক আছে, তাহলে এইটা আসলে তম সময়ের অতিক্রান্ত দূরত্ব, 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, তার মানে দূরত্ব ডিভাইডেড বাই সময়। ঠিক আছে, এই জিনিসটাকে ভাঙলে আমরা কি পাই? এই জিনিসটাকে ভেঙে যদি বুঝি তাহলে আমরা পাই হচ্ছে দূরত্ব বা স্মরণ ডিভাইডেড বাই হচ্ছে সময়, সময়। তাহলে এর মাত্রাটা কি হবে? ঠিক আছে, এটা একটু ব্যতিক্রম, এই জন্য চোখ কান খোলা রাখতে হবে। তাহলে STH, এস হলে আমরা লিখতাম এল, কিন্তু STH এটা আসলে এল না। তাহলে উপরে এল, এই যে দূরত্ব বা স্মরণ, তার মাত্রা এল, আর নিচে হচ্ছে টাইম টি। তাহলে কি হবে এটার মাত্রা? LT টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে STH এর মাত্রা এল না, STH এর মাত্রা হচ্ছে LT টু দি পাওয়ার মাইনাস 1। কি কথা কি বুঝছো? কি ক্লিয়ার? এবার আসো, ইউ এটা হচ্ছে বেগ, ইউ হচ্ছে বেগ। তো বেগের মাত্রা ঠিক আছে, এটা LT টু দি পাওয়ার মাইনাস 1। ইউ বেগ, বেগের মাত্রা LT টু দি পাওয়ার মাইনাস 1, এটা ঠিক আছে। এইবার আসো, দেখো এই পার্টে, এটা তো আমি আগে ভেঙে নিছিলাম। ঠিক আছে, তুমি ভেঙেও নিতে পারো, একবারও করতে পারো, যার যেটা খুশি। আসো আমরা প্রথমে একবারে করব। একবারে করলে এ একটা পার্ট আর 2t মাইনাস 1 এইটা একটা পার্ট। ভালো করে দেখো তো, আমি তোমাকে বলছিলাম যে একই রাশি না হলে যোগ বিয়োগ করা যায় না। আমি যদি a যোগ b করি, তার মানে a যে জাতীয় রাশি, b ও সেই জাতীয় রাশি, a এর মাত্রা যা হবে b এর মাত্রা তাই হবে। তাহলে তুমি একটু বলো তো, যে যদি এরকম থাকে t প্লাস 1, ধরো এরকম আছে t প্লাস 1, তাহলে আমি বললাম t হচ্ছে সময়, তাহলে ওই যে এক, এই এক আসলে কি বলো তো দেখি, বলো। a প্লাস b একই জাতীয় রাশি না হলে যোগ বিয়োগ করা যায় না। তাহলে আমি বললাম t প্লাস 1, 1 এক, তাহলে t যদি সময় হয় তাহলে এই 1টা কি? এই 1ও সময়, এই 1 আসলে 1 সেকেন্ড। আসলে কি কথাটা বুঝতে পারছো? তাহলে ভালো করে এখানে তাকাও, দেখো 2t মাইনাস 1 আছে, তাহলে 2t এটা সময়, তাহলে ওই পাশে ওই মাইনাস 1 ওইটাও কি? ওইটাও হচ্ছে সময়। ঠিক আছে, ওটাও তোমার বুঝতে হবে, কারণ একই জাতীয় রাশি না হলে তো যোগ বিয়োগ করা যায় না। তুমি কখনো এই কাজটা করতে পারবা, তুমি কখনো 4 নিউটন যোগ 1, ঠিক আছে, এটা 4 নিউটন, তার সাথে যোগ 1 করতেছো, তাহলে 4 নিউটন যোগ 1 কি? তাহলে অবশ্যই 1 নিউটন, তাহলে গিয়ে 5 নিউটন হইতে পারবে। ধরো আমি বললাম 5 সেকেন্ড, 5 সেকেন্ড যোগ হচ্ছে 1, তাহলে 5 সেকেন্ডের সাথে যদি আমি 1 যোগ করি, তার মানে এই 1ও আসলে 1 সেকেন্ড, না হলে তো আমি যোগ করতে পারবো না। তাহলে এই জিনিসটাই বুঝতে হবে যে 2t মাইনাস 1, তাহলে 2t সময়, তাহলে মাইনাস 1 ওই 1ও আসলে সময়। এবার তুমি বলো সময় বিয়োগ সময়, 5 সেকেন্ড থেকে 2 সেকেন্ড বাদ দিলে 3 সেকেন্ড, সময় বিয়োগ সময় কিছু সময়, তাহলে সময় থেকে সময় বিয়োগ দিলে এটা সময়। তাহলে এই পুরো পার্টটা এখানে যেটা আছে সেটা হচ্ছে সময়। তাহলে ত্বরণ a হচ্ছে LT টু দি পাওয়ার মাইনাস 2, আর এই যে পুরো পার্টটা সময়, দ্যাট ইজ t। তাহলে দেখো তো কি আসলো? LT টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এইবার হিসাব নিকাশ আমাদের ঠিক আছে যে হ্যাঁ, এই পুরো এই পার্টটার, পুরো এই যে পার্টটা, এই পার্টটার মাত্রা হচ্ছে LT টু দি পাওয়ার মাইনাস 1, ইউ এর মাত্রা LT টু দি পাওয়ার মাইনাস 1, STH তারও মাত্রা কিন্তু LT টু দি পাওয়ার মাইনাস 1। অতএব মাত্রা সমীকরণের সাহায্যে সূত্রটি সঠিক। অতএব মাত্রা সমীকরণের সাহায্যে সূত্রটি সঠিক। আমরা v ইকুয়াল টু ইউ প্লাস এটি দিলে পারি,
এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার, এটা দিলেও পারি। কিন্তু যখন এটা দেয় তখন পরীক্ষার খাতায় লিখে চলে আসি যে সূত্রটি ভুল। আচ্ছা, সূত্রটি যদি ভুল হবে তো এই সূত্র দিয়ে তুমি 9 10 ম্যাথ করে আসছো না? এই সূত্র দিয়ে 9 10 তুমি ম্যাথ করে আসছো, তাহলে সূত্রটা যদি ভুলই হবে তাহলে 9 10 কেন ম্যাথ করে আসবা? আমার কথাটা কি বুঝতে পারছো? সূত্র যদি ভুলই হবে তাহলে 9 10 কেন ম্যাথ করে আসবা? তাহলে সূত্রটা আসলে ঠিক ছিল, আমরা মাত্রা সমীকরণের সাহায্যে যাচাই বাছাই করতে গিয়ে ভুল করতেছিলাম। তাহলে এইবার ঠিক আছে। তুমি যদি মনে করো ভাই এটাকে ভেঙে লিখবো, এটাকে আপনি যেমন আগে ভেঙে লিখছেন আমি ভেঙে লিখবো, আচ্ছা ভেঙে লিখলে 2 ইন্টু 2 মানে হাফ ইন্টু 2, 2 2 কাটাকাটি, তাহলে এটি, তাহলে কি থাকলো এটি। এবার ওই পাশে কি থাকলো -1, তাহলে হাফ, দেখো -হাফ এ ইন্টু আসলে 1, এই 1 আসলে 1 সেকেন্ড, এই 1 সেকেন্ড সময়। তাহলে এবার আসো a এর মাত্রা lt টু দি পাওয়ার -2 আর t এর মাত্রা t, তাহলে হলো lt টু দি পাওয়ার -1। দেখো ঠিক আছে। ইভেন এইখানে আবার a এর মাত্রা lt টু দি পাওয়ার -2, এবার ওই 1 সেকেন্ড ওটা ভুলে গেলে চলবে না। এই যে 1 গুণ হলো, এই 1 কি হিসাবে গুণ হলো? 1 সেকেন্ড হিসাবে গুণ হলো, তাহলে 1 সেকেন্ড সেটাও তো সময়, তাহলে lt টু দি পাওয়ার -1। তাহলে এবার ঠিক আছে, কি ক্লিয়ার? ভেঙে করলেও হবে, ভেঙে করলেও হবে। ওকে, তাহলে এইটা একটু ব্যতিক্রম ছিল, এটা একটু মাথায় রাখবা, পরীক্ষাতে কিন্তু এটা আসে, যদি আসে পরীক্ষাতে এটা আসে। এবার আসো আমরা মাত্রার সাহায্যে কিছু সূত্রের প্রমাণ করব। হেডিংটা লিখো, মাত্রার সাহায্যে, মাত্রা সমীকরণের সাহায্যে সূত্র প্রমাণ, সূত্র প্রমাণ, মাত্রা সমীকরণের সাহায্যে সূত্র প্রমাণ। যেমন তুমি দেখো F ইকুয়াল টু এম এ, বলের সূত্র তুমি জানো, F ইকুয়াল টু এম এ, এটা বলের সূত্র, এটা তুমি জানো। আমি যদি তোমাকে বলি এই সূত্রটা প্রমাণ করে দেখাও, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এর ভরবেগের পরিবর্তনের হারে সমানুপাতিক। তাহলে প্রযুক্ত বল F বস্তুর ভরবেগের পরিবর্তনের হারে সমানুপাতিক। ধরো একটা বস্তু লিখবা না আগে, হ্যাঁ, এই বস্তুর ভর হচ্ছে m, আদি বেগ হচ্ছে u। এবার আমি বল প্রয়োগ করলাম, F পরিমাণ বল প্রয়োগ করলাম, ফলে বস্তুটার ভরবেগের পরিবর্তন ঘটলো। তাহলে ভর তো m আছে, কিন্তু বেগটা চেঞ্জ হয়ে গেছে, বেগটা v, তাহলে এখন ভরবেগ হচ্ছে mv। তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে শেষ ভরবেগ mv মাইনাস আদি ভরবেগ mu ডিভাইডেড বাই t, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। উপরে ভরবেগের পরিবর্তন, নিচের সময় দিয়ে ভাগ করলাম, তাহলে ভরবেগের পরিবর্তনের হার। m কমন নিয়ে নাও, mটা কমন নিয়ে নাও, mটা কমন নিয়ে নিলে v মাইনাস ইউ ডিভাইডেড বাই দেখো t। এবার এই যে সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে একটা সমান চিহ্ন, ধ্রুবক হিসাবে কে, m আর v মাইনাস ইউ ডিভাইডেড বাই t, তোমরা জানো v ইকুয়াল টু ইউ প্লাস at, তাহলে v মাইনাস ইউ ইকুয়াল টু at, তাহলে v মাইনাস ইউ ডিভাইডেড বাই t ইকুয়াল টু কি, a, ত্বরণ। তাহলে v মাইনাস ইউ ডিভাইডেড বাই t মানে a। এবার k এর মান, k কনস্ট্যান্টের মান আমরা 1 ধরি আর কি, তাহলে 1 ধরে তখন আমরা লিখি যে f ইকুয়াল টু m। কেন 1 ধরি, k এর মান কেন 1 ধরি সেটা এখন বলবো না, সেটা পরে বলবো, কিন্তু k এর মান 1 ধরি, 1 ধরে আমরা f ইকুয়াল টু m এ প্রমাণ করি। তাহলে এই যে f ইকুয়াল টু m, নিউটনের গতির যে 3টা সূত্র তার মধ্যে 2 নম্বর যে সূত্রটা, সেইখান থেকে কিন্তু আমরা এই সূত্রটা প্রমাণ করতে পারি, এই সূত্রটা আমরা প্রমাণ করি আসলে। কিন্তু এই মেথডে আমরা প্রমাণ করবো না এখন। এখন মনে করো কেউ তোমাকে, ধরো তোমার মনে করো যে আগের যে স্মৃতি, সেই স্মৃতি ভ্রম হয়ে গেছে, অর্থাৎ স্মৃতি নাই, তুমি 9 10 যে সূত্র পড়ে আসছো সেই সূত্র তুমি ভুলে গেছো। তোমাকে আমি জিজ্ঞেস করলাম এই বলের সূত্র বলো তো, f ইকুয়াল টু কি বলো তো, তুমি মাথা চুলকাচ্ছ, বলতে পারতেছো না যে ভাই পারতেছি না, ভুলে গেছি। তো এটাই আমি চাচ্ছি যে তুমি এখন ভুলে যাও, আগের যত সূত্র স্মৃতি মাথার মধ্যে আছে, সূত্র মুখস্থ আছে, তুমি আপাতত কিছুক্ষণের জন্য ভুলে যাও। আমি তোমাকে বললাম যে বল, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, এইটা আসলে বস্তুর ভর এবং ত্বরণের উপর নির্ভর করে। তাহলে বলের সূত্রটা কি হবে? তো তুমি গেস করতে বললাম, তোমাকে বললাম গেস করো। বা সাপোজ তোমার বাসায় যদি ছোট ভাই বোন থাকে যে এখনো 9 10 এর মানে বই ধরে নাই, f ইকুয়াল টু m এর যে সূত্রটা জানে না, তাকে তুমি বলবা যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলকে f দিয়ে আমরা লিখি, এই প্রযুক্ত বল ওই বস্তুটার ভর এবং ওই বস্তু যে ত্বরণে চলবে সেই ত্বরণের উপর নির্ভর করে। তুমি তাকে কানে কানিটা বলে দিলা, বলে দিয়ে বললা এই বল তো দেখি বলের সূত্রটা বলতো, ঠিক আছে, f ইকুয়াল টু কি হবে এটা বলতো। তুমি তাকে গেস করতে বললা, সে দেখো অনেক কিছু গেস করবে, সে গেস করবে যে f ইকুয়াল টু m স্কয়ার a, সে গেস করবে f ইকুয়াল টু m ডিভাইডেড বাই a, f ইকুয়াল টু রুট ওভার m a, f ইকুয়াল টু m a, সঠিকটাও গেস করতে পারে, নিচেরটা সঠিক, f ইকুয়াল টু m, এরকম গেস করতে পারে না। এখন এই যে গেস করে অনেকগুলো সূত্র বললো, তুমি হয়তো আগে থেকে জানো বলে তুমি বলতেছো এই যে f ইকুয়াল টু m, এটা ঠিক, উপরে 3টা ভুল। কিন্তু ধরো তুমি এটা জানো না, তুমি জাস্ট সবগুলো রাশির মাত্রা জানো বা একক জানো। তোমাকে আমি এর উপর ভিত্তি করে বললাম যে এই যে তোমার ছোট বোন এতগুলো সূত্র লিখছে বা ছোট ভাই এতগুলো সূত্র লিখছে, এর মধ্যে কোন সূত্রটা সঠিক তুমি একটু খুঁজে বের করো তো, যাচাই বাছাই করে বের করো তো কোন সূত্রটা সঠিক। তুমি আগে থেকে জানো না, কিন্তু f ইকুয়াল টু m তুমি আগে থেকে জানো না, তুমি 9 10 এগুলা পড়ো নাই ধরো। তো তোমাকে আমি বললাম তুমি সবগুলো রাশির মাত্রা জানো, একক জানো, মাত্রা জানো, তাহলে এর সাহায্যে বলো তো এর মধ্যে কোন সূত্রটা সঠিক। কি আমি কি চাইতেছি বুঝতে পারছো? যে মাত্রার সাহায্যে আমরা যাচাই করে বলবো কোন সূত্রটা সঠিক। তাহলে কেউ আমাদের কি বলছে, কানে কানে বলে দিয়ে গেছে যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল সেটা কিসের উপর নির্ভর করে, ভর এবং ত্বরণের উপর নির্ভর করে। তাহলে আসো আমরা ওইভাবেই হেডিংটা লিখবো, ঠিক আছে, ওইভাবে হেডিংটা লিখবো, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল f
এর ভর ও ত্বরণের উপর, ভর হচ্ছে এম ও ত্বরণ এ এর উপর নির্ভরশীল, ত্বরণের উপর নির্ভরশীল, ত্বরণের উপর নির্ভরশীল। তাহলে বলের সঠিক সূত্র কোনটি? বলের সঠিক সূত্র কোনটি? তুমি তোমার ছোট ভাই বোনকে গেস করতে বলছিলাম, তো সে গেস করে এই যে ধরো যে সূত্র প্রদান করছে, এফ ইকুয়াল টু এম স্কয়ার এ, অপশন বি এফ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই এ, অপশন সি এফ ইকুয়াল টু এম এ, আর অপশন ডি এফ ইকুয়াল টু রুট ওভার এম। এই যে 4টা সূত্র, তো এর মধ্যে সঠিক সূত্র কোনটি এটা আমাদের গেস করতে হবে। কি ক্লিয়ার? সঠিক সূত্র কোনটি এটা আমাদের গেস করতে হবে। তো চলো দেখি, তুমি মাত্রার সাহায্যে গেস করবা। তো কেমনে দেখো, বলা হয়েছে প্রযুক্ত বল এফ, এটা ভর এম ও এর উপর নির্ভরশীল, ত্বরণ এর উপর নির্ভরশীল। তাহলে এই হচ্ছে একটা বস্তু যার ভর এম, এর উপর আমি বল প্রযুক্ত করলাম, এর উপর বল প্রযুক্ত করলাম, বল প্রযুক্ত করার কারণে এফ পরিমাণ বল প্রযুক্ত করার কারণে এই পরিমাণ ত্বরণ হইল। তাহলে প্রযুক্ত বল এই দুইটা রাশির উপর নির্ভরশীল। তাহলে তুমি লিখবা, এই যে কোশ্চেনে যেটা বলে দেওয়া থাকবে সেটা ধরে তুমি লিখবা যে তাহলে আমরা ধরি যে এফ যেহেতু এম এবং এর উপর নির্ভরশীল, তাহলে ধরি এফ ইকুয়াল টু, দেখো এফ ইকুয়াল টু এম টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই। যেহেতু এম এবং এর উপর নির্ভরশীল, আমি তো জানি না এম এর কত ঘাতের সাথে সম্পর্কযুক্ত, এটা জানি না। তো এই কারণে আমি ধরে নিলাম এম এর এক্স ঘাতের সাথে সম্পর্কিত, মানে পাওয়ার হচ্ছে এক্স, মানে বল এম এর উপর নির্ভরশীল। তো বলের সমীকরণে তো এম এর পাওয়ার অনেক কিছুই হইতে পারে, এফ এর সমীকরণে এম এর পাওয়ার 2 হইতে পারে, 3 হইতে পারে, -1 হইতে পারে, রুট হইতে পারে, অনেক কিছু হইতে পারে। আমি তো জানি না কত, এই কারণে আমি ধরে নিলাম যে এম টু দি পাওয়ার এক্স। দেখো কত মজার জিনিস, ত্বরণের পাওয়ার কত হবে তুমি জানো না, ত্বরণের পাওয়ার ধরে নিলাম এ টু দি পাওয়ার ওয়াই। অনেকে বলতে পারে ভাই আমি তো জানি, তোমাকে আপাতত বললাম যে তুমি কিছুক্ষণের জন্য ধরে নাও তুমি জানো না। তাহলে আমরা জানি না যে এম এর সাথে এম এর কত ঘাতের সাথে এফ এর সম্পর্ক, এ এর কত ঘাতের সাথে এফ এর সম্পর্ক আমি জানি না। ইভেন এই সমীকরণে কোনো ধ্রুবক আছে কি নেই সেটাও কিন্তু আমি জানি না। বিভিন্ন সমীকরণে কিন্তু ধ্রুবক থাকতে পারে, যেমন মনে করো যে ই কে ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার, সেখানে কিন্তু হাফ একটা ধ্রুবক থাকে না। তাহলে বিভিন্ন সমীকরণে, গতিশক্তি সমীকরণে হাফ ধ্রুবক আছে, বলের সমীকরণে আছে কিনা আমরা তো জানি না। তাহলে এই কারণে আমরা ধ্রুবক থাকলে থাকবে, না থাকলে নাই। তাহলে একটা ধ্রুবক সংখ্যা, সাংখ্যিক ধ্রুবক, এই যে কে হিসাবে আমরা কাকে ধরে নিচ্ছি, সাংখ্যিক ধ্রুবক, যার কোনো মাত্রা একক নেই, এটা হচ্ছে সাংখ্যিক ধ্রুবক, এর কোনো কিন্তু মাত্রা নেই, এটা জাস্ট একটা সংখ্যা, একটা সংখ্যা। ঠিক আছে? তাহলে সংখ্যা ধ্রুবক আমরা ধরে নিলাম যে ধরি, তাহলে এফ এর সমীকরণ হচ্ছে এটা আমরা ধরে নিলাম, সমীকরণটাকে বললাম 1 নং সমীকরণ। এবার ভাই যাই হোক না কেন, এই সমীকরণটা যদি সঠিক হইতে হয় তাহলে মাত্রা সমীকরণের সাহায্যে এটাকে সঠিক বলে প্রমাণিত হইতে হবে। তার মানে সমান চিহ্নের এই পাশে আর সমান চিহ্নের ওই পাশে মাত্রা সেম সেম থাকতে হবে। সমান চিহ্নের এই পাশে মাত্রা একরকম, সমান চিহ্নের ওই পাশে মাত্রা একরকম, এটা হইতে পারবে না। দুই পাশে মাত্রা সেম থাকতে হবে। এবার আসো বলের মাত্রা, আমি তোমাকে বলছিলাম যে আমরা সব রাশির মাত্রা জানি, আমরা সূত্র জানি না, বাট আমরা মাত্রা জানি। তাহলে এফ এর মাত্রা আমরা জানি, বলের মাত্রা, এটার মাত্রা আমরা জানি। তাহলে বলো তো মনে আছে বলের মাত্রাটা কি? বলের মাত্রাটা বলো, বলের মাত্রাটা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে সমান চিহ্নের এই পাশে বলের মাত্রাটা লিখলাম, এই যে এফ এর নিচে বলের মাত্রাটা লিখলাম। কে হচ্ছে সাংখ্যিক ধ্রুবক, সাংখ্যিক ধ্রুবকের কোনো মাত্রা নাই। সাংখ্যিক ধ্রুবক মানে 1, হাফ, 3, পাই, 6 পাই, এগুলো হচ্ছে সাংখ্যিক ধ্রুবক, এদের কোনো মাত্রা নাই। তাহলে এদের যদি কোনো মাত্রা না থাকে তাহলে কে কে নিয়ে আমার কোনো ঝামেলা নেই। এবার আসো এম, ভর, ভরের মাত্রা বড় হাতের এম, তার পাওয়ার হচ্ছে এক্স, তাহলে এম টু দি পাওয়ার এক্স। এ হচ্ছে ত্বরণ, এল টি টু দি পাওয়ার -2 ত্বরণ, তাহলে এর পাওয়ার হচ্ছে ওয়াই। কি ক্লিয়ার? এবার আসো একটু সাজাই, এম এল টি টু দি পাওয়ার -2, এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, আর টি টু দি পাওয়ার -2 ওয়াই। কি ক্লিয়ার? এবার শোনো, সমান চিহ্নের এই পাশে যা ওই পাশে তো তাই হইতে হবে। তাহলে এইবার হচ্ছে জাস্ট কমন সেন্স খাটানো, বুদ্ধি খাটানো। এইবার তুমি বলো এক্স কত, ওয়াই কত। ঠিক আছে, এক্স কত, ওয়াই কত, কিভাবে বলবা? সমীকৃত করে। কি সমীকৃত বলো তো দেখি, কি সমীকৃত করে? 9, 10 তোমরা করে আসছো, কি সমীকৃত করে? কি সমীকৃত করে লিখবা বলো? সহগ সমীকৃত করে না, ভুল, সহগ সমীকৃত করে না। সহগ সমীকৃত মানে কি জানো? ধরো এ এক্স সমান সমান 2x, তাহলে এক্স এর সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে 2, তাহলে অবশ্যই এ সমান সমান 2। এটা হচ্ছে সহগ সমীকৃত করে লেখা। এখানে সহগ না, এটা সহগ না, এটা সূচক। দেখো এক্স ওয়াই -2y এগুলা কি হিসাবে আসে? সূচক হিসাবে আসে। তাহলে সূচক সমীকৃত করে, তাহলে এবার লিখবা সূচক সমীকৃত করে পাই, লিখবা সূচক সমীকৃত করে, সূচক সমীকৃত, সূচক সমীকৃত করে। তাহলে সূচক সমীকৃত ভালো করে বুঝিও, এম এর পাওয়ার কিছু নেই মানে 1, আর এম এর পাওয়ার এখানে এক্স, তাহলে এম এর পাওয়ার 1, এম এর পাওয়ার এক্স, যদি সমান চিহ্নের এই পাশে যা ওই পাশেও তাই হইতে হয়, তাহলে এক্স মানে 1। তাহলে সূচক সমীকৃত করে এক্স মানে 1, তাহলে একটা পাইলাম। দেখো এক্স সমান সমান কত, এটা আমরা পাইলাম। আর আমাদের ওয়াই দরকার, সমীকরণের সঠিক রূপ জানতে গেলে ওয়াইটা আমাদের জানতে হবে। এল এর পাওয়ার কিছু নেই মানে 1, এল এর পাওয়ার আছে ওয়াই,
তাহলে এখানে এল এর পাওয়ার 1, এখানে এল এর পাওয়ার y, তাহলে অতএব সূচক সমীকৃত করে y সমান সমান 1। ঠিক ক্লিয়ার? কাজ হয়ে গেছে, আর সামনে আগাইতে হবে না, এখানে তুমি থেমে যাইতে পারো। কিন্তু তোমার যদি মনে হয় আমি আরেকটু মিলাই দেখি, তাহলে টি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার -2, আর এখানে টি টু দি পাওয়ার -2y, তাহলে -2 বাদ গেলে y সমান সমান হচ্ছে 1। দেখো তুমি একবার এখান থেকে y এর মান কত পাইছো? 1। পরের বার যদি একই রাশির বা একই হচ্ছে সূচকের মানটা বের করতে হয়, তাহলে অবশ্যই তুমি একই জিনিস পাবা। ধরো এই সমীকরণ থেকে দুইবার y এর মান দুই রকম আসলো, একবার y আসলো 1, আর একবার y আসলো ধরো যে -1, বা একবার y আসলো 1 আর একবার y আসলো হচ্ছে 2। এরকম আসতে পারে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ আসতে পারে, কিন্তু কখন আসতে পারে? যখন তোমার ম্যাথ ভুল হবে, তোমার হিসাব ভুল হবে, তখন আসতে পারে। এই কথা বুঝছো? তাহলে যখনই তুমি দেখবা যে একই সমীকরণ থেকে একটা রাশির মান ভিন্ন ভিন্ন আসতেছে, একটা সূচকের মান, ঠিক আছে, ধরো y এর মান ভিন্ন ভিন্ন দুইটা জিনিস আসতেছে, তখনই তুমি বুঝবা যে তোমার ম্যাথ ভুল হয়ে গেছে। কি ক্লিয়ার? কথা কি বুঝছো? তাহলে x সমান সমান 1, y সমান সমান 1, এবার তুমি যতবারই বের করো না কেন x সমান সমান 1, y সমান সমান 1ই হবে। তাহলে এবার আসো এই মানগুলো নিয়ে 1 নং সমীকরণে বসাবো। তাহলে এইবার 1 নং সমীকরণ থেকে আমরা পাই যে f ইকুয়াল টু k m টু দি পাওয়ার 1 আর a টু দি পাওয়ার 1। এখন 1 যদি না লিখতে চাও তাহলে অতএব f ইকুয়াল টু k m a, এটাই হচ্ছে বলের সূত্র। তাহলে আমাদের এখানে দেখো এই মানগুলো দেওয়া ছিল, আমাদের এই যে অপশনগুলো দেওয়া ছিল, তো এখানে তো k নেই, তাহলে এখানে আমরা k নিব না। তাহলে k বাদ দিয়ে যদি আমরা বলি তাহলে এটা কি ঠিক? না এটা ভুল। এটা কি ঠিক? না এটাও ভুল। এটা কি ঠিক? না এটাও ভুল। তাহলে সঠিক কোনটা? সঠিক হচ্ছে এটা। দেখো তুমি কিন্তু নিউটনের গতির তুমি কিন্তু 2 নম্বর সূত্র থেকে এটা প্রমাণ করো নাই। ঠিক আছে, নিউটনের গতির 2 নম্বর সূত্র থেকে এটা প্রমাণ করো নাই। অনেকে ভাবতে ভাই এটা বাদ গেল কেন? দেখো এটা m ডিভাইডেড বাই a, তার মানে m a টু দি পাওয়ার -1, এটা আসলে m a টু দি পাওয়ার -1, তো এটা তো হবে না, m a হবে, m a টু দি পাওয়ার -1 হবে না। অনেকে 2 নম্বর বলতেছো না, 2 নম্বর কিভাবে হয়? 2 নম্বর তো হবে না। কি ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা মাত্রা সমীকরণের সাহায্যে কোন সূত্র ঠিক নাকি ভুল, ঠিক আছে, বা কোন সূত্রের সঠিক রূপটা কেমন হবে সেটা আমরা যাচাই করতে পারি। কি ক্লিয়ার? অনেকে এটা ভাবতে পারো যে ভাই আপনি ধরে নিছেন এখানে তো আমাদের বলছে m এবং a এর উপর নির্ভর করে, তো আপনি তো সমানুপাতিক হিসাবে ধরে নিছেন যে সমানুপাতিক m টু দি পাওয়ার x সমানুপাতিক m a টু দি পাওয়ার y, আপনি তো সমানুপাতিক হিসাবে ধরে নিছেন। আপনি বুঝলেন কেমনে সমানুপাতিক? এমনও তো হইতে পারতো যে ব্যস্তানুপাতিক, কোনোটা ধরো নিচে থাকবে, ভাগ আকারে থাকবে। দেখো আমি সমানুপাতিকও ধরি নাই, আমি ব্যস্তানুপাতিকও ধরি নাই, আমি কোনো পাতিকই ধরি নাই। ঠিক আছে, আমি শুধু ধরে নিছি m টু দি পাওয়ার x a টু দি পাওয়ার y, এটা সমানুপাতিক ব্যস্তানুপাতিক কোনো পাতিক না। যদি x এর মানটা y এর মানটা তাহলে সমানুপাতিক, আর যদি নেগেটিভ আসতো, সাপোজ এখানে আসছে x এর মান -1 y এর মান -1, তাহলে হয়ে যাইতো ব্যস্তানুপাতিক। তো আমি তো আগে থেকে জানি না কোন পাতিক হবে, সমানুপাতিক হবে নাকি ব্যস্তানুপাতিক হবে, এটা তার আমি আগে থেকে জানি না। মান আসার পর x এর মান y এর মান আসার পরে আমি বুঝবো যে ও আচ্ছা সম্পর্কটা কেমন হবে। কি ক্লিয়ার? তাহলে এইবার আসো দেখি আমরা কেমন বুঝলাম, নিজেদের একটু যাচাই বাছাই করি। তাহলে 2 নম্বর আমরা অনেকগুলো প্রবলেম সলভ করবো, কিন্তু এরকম ধরো গতিশক্তি কাইনেটিক এনার্জি ই কে, এই গতিশক্তি বস্তুর ভর ও বেগের উপর নির্ভরশীল, ভর m ও বেগ v এর উপর নির্ভরশীল, সঠিক সূত্রের রূপটি কি হবে? সঠিক সূত্র বা সঠিক সূত্রের রূপটি কেমন হবে? ঠিক আছে, গতিশক্তি যে ভাই আমরা তো জানি গতিশক্তি E = ½ mv², তাই না? ওই যে জানি বললে তো হবে না, আমি তো তোমাকে বলছি যে তুমি আপাতত ভুলে যাও, তোমার 9-10 এর ওই যে বাংলা সিনেমাতে দেখবা অনেক সময় যে নায়কের স্মৃতি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, দেওয়ালে মনে করো একটা ধাক্কা লাগছে, হ্যাঁ মাথায় একটা ঠুস করে বাড়ি লাগছে, তখন সব স্মৃতি ভুলে যায়। তো তুমি আপাতত চিন্তা করো তোমার এরকম স্মৃতি ভুলে গেছো, তুমি 9-10 এর সূত্র পড়ে আসছো, সেগুলো সব ভুলে গেছো। তোমাকে আমি মাত্রা শিখাইছি, সেই মাত্রাগুলো তোমার মনে আছে। এখন এই মাত্রার সাহায্যে কি করতে হবে? সূত্রের সঠিকতা যাচাই করে সূত্র কেমন হবে সেটা লিখতে হবে। তাহলে গতিশক্তির সূত্র, তাহলে গতিশক্তি কোন একটা বস্তু, ধরো এই যে বস্তুর ভর হচ্ছে m আর বস্তুর বেগ হচ্ছে v, তাহলে গতিশক্তি ভর আর বেগের উপর নির্ভরশীল। তাহলে তুমি লিখবা ধরি কাইনেটিক এনার্জি E কে কোনো সাংখ্যিক ধ্রুবক থাকলে থাকতে পারে, না থাকলে নাই। যেমন আগেরটাতে f = ma, এখানে সাংখ্যিক ধ্রুবক k এর মান হচ্ছে 1, কিন্তু k এর মান 1 আবার লিখতে যাইবা না, কারণ তুমি তো জানো না f = ma, এই সূত্রটা যদি তুমি আগে থেকেই জানো, আগে থেকে যদি তুমি k এর মান জানো 1, তাহলে এই প্রমাণের তো আর কোনো মাহাত্ম্য থাকলো না। এই কারণে k একটা রেখে দিবা, যে এটা আমাদের ব্যর্থতা, যে আমরা কোনো সাংখ্যিক ধ্রুবক থাকলে সেই ধ্রুবকটা আমরা মাত্রার সাহায্যে বের করতে পারি না। আমরা মাত্রার সাহায্যে সমীকরণের রূপটা আনতে পারি, কিন্তু যদি কোনো সাংখ্যিক ধ্রুবক থাকে তো এইটা আমরা আনতে পারি না। মাত্রা সমীকরণের সাহায্যে সূত্রের প্রমাণের এইটুকুই হচ্ছে ব্যর্থতা। ঠিক আছে, তাহলে এই ব্যর্থতাটা মেনে নিয়ে সামনে আগাইতে হবে। তাহলে কোনো একটা সাংখ্যিক ধ্রুবক কে থাকতেও পারে, নাও পারে, যদি না থাকে সেটা 1 হবে। তা আমার এটা জানার বিষয় না, আমি হচ্ছে ভদ্রতার খাতিরে কে নিয়ে নিব। এবার কার উপর নির্ভর করে? m এর উপর আর v এর উপর। তাহলে ধরি m টু দি পাওয়ার x আর v টু দি পাওয়ার y, এইটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। আমি কিন্তু কোনো সমানুপাতিক ব্যস্তানুপাতিক নিই নাই। x এর মান যদি প্লাস আসে তাহলে আমি বুঝবো m এর সাথে সমানুপাতিক, x এর মান যদি মাইনাস আসে তাহলে নিচে চলে যাবে m এর সাথে ব্যস্তানুপাতিক। ঠিক একইভাবে y এর মান যদি প্লাস আসে তাহলে বেগের সাথে গতিশক্তির সম্পর্ক সমানুপাতিক, আর y এর মান যদি মাইনাস আসে তাহলে কি হচ্ছে? ব্যস্তানুপাতিক, নিচে চলে যাবে।
তাহলে আসো মাত্রা সমীকরণের সাহায্যে সূত্রটা রূপটা কেমন হবে সেটা আমরা যাচাই করতে চাই। তাহলে গতিশক্তি শক্তির মাত্রা যেটা আমরা জানি, শক্তির মাত্রা বলো, শক্তির মাত্রা এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, শক্তির মাত্রা এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। কি ক্লিয়ার? এবার এটা সমান সমান কে, তার তো সাংখ্যিক ধ্রুবক, তার কোনো মাত্রা নাই। এম টু দি পাওয়ার এক্স বেগ ভি, ভি হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, পাওয়ার কত ওয়াই। তাহলে সাজায় লিখলে এম এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -2, এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই আর টি টু দি পাওয়ার -y। তাহলে এবার সূচক সমীকৃত করে, ঠিক আছে, অনেকে এটাকে সহগ লিখে, সহগ লেখা যাবে না, সূচক সমীকৃত করে। তাহলে সূচক সমীকৃত করে এম এর পাওয়ার কিছু নাই মানে 1, তাহলে এম টু দি পাওয়ার 1 এম টু দি পাওয়ার এক্স, তাহলে অতএব এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 1, এল টু দি পাওয়ার ওয়াই আর এল টু দি পাওয়ার 2 ওয়াই, তাহলে 2 ইকুয়াল টু ওয়াই। তাহলে আমাদের মান বের হয়ে গেছে, এক্স এর মান ওয়াই এর মান বের হয়ে গেছে। এবার যদি আমার আরো কিছু লিখতে ইচ্ছা হয় লিখো, দেখো টি টু দি পাওয়ার -2 আর এখানে টি টু দি পাওয়ার -y, তার মানে y সমান 2 হবেই, এটা হবে। তো আমরা x এবং y পেয়ে গেলাম। তাহলে অতএব 1 নং সমীকরণ থেকে কাইনেটিক এনার্জি E ইকুয়াল টু k কনস্ট্যান্ট k m টু দি পাওয়ার x 1 v টু দি পাওয়ার y হচ্ছে 2। তাহলে অতএব গতিশক্তির সূত্রের সঠিক ফরম্যাটটা হচ্ছে mv স্কয়ার, ঠিক আছে, mv স্কয়ার। আর আমরা মনে মনে কে এর মান জানি, কে এর মান হচ্ছে হাফ। আমরা মনে মনে কে এর মানটা জানি যে কে এর মান কত, কে এর মান হচ্ছে হাফ। কি ক্লিয়ার? কিন্তু কে এর মান লিখবা না, কারণ কে এর মান যদি আমরা লিখেই দিলাম, কে এর মান হাফ এটা লিখেই দিলাম, তো তখন তো আমি তোমার জিজ্ঞেস করবো তুমি তো এখনো কাজ ক্ষমতা শক্তি অধ্যায় পড়োনি, তো তুমি হাফ জানো কিভাবে, এটা তো আমি তোমাকে এখন জিজ্ঞেস করবো। তুমি যদি বলো 9-10 থেকে জেনে আসছি তাহলে তো হবে না, ঠিক আছে। এই কারণে আমরা প্রথম অধ্যায়ের জন্য এখানে কনস্ট্যান্ট কেই রেখে দিব। তাহলে এই যে সূত্র প্রমাণিত হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে সূত্রের সঠিক রূপ, ঠিক আছে, কে ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার। ওকে ডান। তাহলে দেখি এবার তোমাদের একটু যাচাই করি, তোমরা করবা এটা। কোন মাধ্যমে শব্দের বেগ, কোন মাধ্যমে শব্দের বেগ বা তরঙ্গের বেগ ভি, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ও কম্পাঙ্ক এফ এর উপর নির্ভরশীল। তাহলে বেগের, তরঙ্গ বেগ বা শব্দের বেগের, সঠিক সূত্রটি কি হবে? ঠিক আছে, নাও করো, দেখো তো মিলাইতে পারো কিনা, বলো। মুখস্থ বললে হবে না, বি ইকুয়াল টু এফ ল্যামডা মুখস্থ বললে হবে না, করে বলতে হবে। তাহলে ধরি বেগ, তরঙ্গ বেগ বা শব্দের বেগ ভি, এটা সমান সমান সাংখ্যিক ধ্রুবক কনস্ট্যান্ট কে, কে হচ্ছে ধ্রুবক, কে হচ্ছে মাত্রাবিহীন ধ্রুবক। কে কি, কে এর পরিচয় মাত্রাবিহীন ধ্রুবক, যে একটা সাংখ্যিক ধ্রুবক যার কোনো মাত্রা নেই, একটা সাংখ্যিক ধ্রুবক বা মাত্রাবিহীন ধ্রুবক। তরঙ্গ বেগ ল্যামডা এবং কম্পাঙ্কের উপর নির্ভর করে, তাহলে ল্যামডা টু দি পাওয়ার এক্স আর এফ টু দি পাওয়ার ওয়াই, তাহলে সমীকরণ এটা 1। ওকে, তাহলে বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1, বেগের মাত্রা। কে সাংখ্যিক ধ্রুবক, মাত্রাবিহীন ধ্রুবক, তার কোনো মাত্রা নাই। ল্যামডার পরিচয় কি, ল্যামডা কি, তরঙ্গ দৈর্ঘ্য, এই যে লেখাই আছে, আমি আবার লিখবো কেন, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ কি দৈর্ঘ্য, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে তার মাত্রা কি হবে এল টু দি পাওয়ার এক্স। এফ হচ্ছে কম্পাঙ্ক, তোমার খাতায় লেখা আছে কম্পাঙ্কের মাত্রা হচ্ছে টি ইনভার্স টি টু দি পাওয়ার -1, মানে পর্যায়কালের মাত্রা সময়ের মাত্রার বিপরীত, তাহলে টি টু দি পাওয়ার -1 ওয়াই। তাহলে এল টি টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার -1। তাহলে অতএব দেখো এক্স সমান এল এর মাত্রা, এল এর পাওয়ার 1 সূচক সমীকৃত করে, আর -y ইকুয়াল টু -1, তাহলে অতএব y ইকুয়াল টু 1। বুঝছো কি, বলো, সহজ না? তাহলে অতএব 1 নং থেকে পাই সঠিক সূত্রটা হচ্ছে b ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে কে এফ ল্যামডা, এটাই হচ্ছে অ্যান্সার। যে সূত্রের সঠিক রূপটা কেমন হবে দেখছো, মজার না? মাত্রার সাহায্যে, তুমি মাত্রার সাহায্যে সূত্র জানো না, ঠিক আছে, সূত্রের প্রমাণ জানো না, ইভেন কোন অধ্যায় সূত্র তোমার জানার দরকার নেই, ঠিক আছে, সূত্র কি করে কোন কাজে লাগে জানার দরকার নেই। তুমি যদি সূত্রে ব্যবহৃত রাশিগুলার কোন একটা রাশি অন্য কোন রাশির উপর নির্ভরশীল, ধরো কোন একটা যৌগিক বা লব্ধ রাশি সে অন্য কোন রাশির উপর নির্ভরশীল, এইটা তোমার যদি কেউ কানে এসে বলে দেয়, তাহলে তুমি ওই রাশিটার সূত্রটা কি, সূত্রের কেমন রূপ হবে সেটা তুমি বের করে ফেলতে পারবা।
ঠিক আছে, তোমাকে যদি কেউ বলে যে তরঙ্গ বেগ সেটা এফ এবং ল্যামডার উপর নির্ভরশীল, তাহলে বলতো এফ এবং ল্যামডার উপর নির্ভরশীল, তাহলে ল্যামডার পাওয়ারটা কত হবে? তুমি সেটা বলে দিতে পারবা যে ল্যামডার পাওয়ারটা 1 হবে, এফ এর পাওয়ারটা কত হবে? 1 হবে, এটা তুমি বলে দিতে পারবা। কি ক্লিয়ার? বুঝতে কি পারছো? ওকে, তাহলে এবার চলো দেখো, এগুলো তো আমাদের পরিচিত ছিল বলে আমাদের সহজ লাগছে। দেখি এবার আমরা একটু আননোন এবং অপরিচিত কয়েকটা সূত্র প্রমাণ করি। তো ধরো যেগুলো তুমি জানো না, যেগুলো তুমি ইন্টারমিডিয়েটে শিখবা, ঠিক আছে, তুমি এইচএসসি বইয়ে এসে শিখবা, তো সেরকম দুই একটা রাশির আমরা সূত্র একটু দেখি তো প্রমাণ করে, যেটা তুমি 9-10-এ জানতে না। তাহলে এরকম একটা দুইটা দেখি। তো আমি তোমাকে বললাম 4 নম্বর, কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল এফ, বস্তুর ভর এম, বেগ ভি ও বৃত্তপথের ব্যাসার্ধ আর এর উপর নির্ভরশীল। দেখো এইটা আমাদের অপরিচিত, এটা আমরা 9-10-এ পড়ি নাই। তাহলে কেন্দ্রমুখী বলের সূত্রটি কি হবে? কেন্দ্রমুখী বলের সূত্রটি কি হবে? কেন্দ্রমুখী বলের সূত্রটি কি হবে? সূত্রের সঠিক রূপটি কি হবে? ঠিক আছে, তাহলে চলো কি বলছে? কেন্দ্রমুখী বল এফ এম এর উপর, ভি এর উপর, আর এর উপর নির্ভরশীল। আমি তোমাকে একটু বুঝাই। ধরো কোন একটা বস্তুকে তুমি আঙুলে বেঁধে, সুতায় বেঁধে তুমি এভাবে ঘোরাচ্ছ। ধরো একটা বস্তু, এই বস্তুটাকে এভাবে বেঁধে ঘোরাচ্ছ। তো যে বৃত্তপথে বেঁধে ঘোরাচ্ছ, যে দড়ি দিয়ে বেঁধে ঘোরাচ্ছ বা যে বৃত্তপথে ঘোরাচ্ছ, সেই বৃত্তপথের ব্যাসার্ধটা হচ্ছে আর, বস্তুর ভরটা হচ্ছে এম, এবং বস্তুটা ঘুরতেছে, তার মানে একটা বেগ আছে, রৈখিক বেগ আছে তার। যে বেগ নিয়ে বস্তুটাকে ঘোরাচ্ছ, বেশি বেগ নিয়ে ঘোরালে এভাবে ঘোরাবা, ধীরে ধীরে ঘোরালে আস্তে 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 ঘোরাবা। তো সেই বেগ ভি, এই বেগ ভি এর উপর নির্ভরশীল কি? কেন্দ্রমুখী বল। কোনো বস্তুকে আমি একটু ছোট্ট করে বলি, কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে, তাহলে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য একটা বল লাগে, সেই